কোনো কোনো পরিস্থিতির মুখে দাঁড়িয়ে মনের মধ্যে একটা অদ্ভুত মিশেল তৈরি হয়, কিছুটা ভয়ের আর কিছুটা অনুশোচনার। তখন মনে হয় আগে এই জিনিসটা করলে হয়তো এই দিনটা দেখতে হতো না, বা মনে হয় এটা কি আমার কোনো একটা ভুলের ফলাফল, আর সেটা আদৌ বাস্তব কি? অনেকগুলো চিন্তাধারা এক করলে যেটা বেরোয় সেটাও একটা প্রশ্ন, ট্রুথ অর স্কেয়ার। আজকের এক্সপিরিয়েন্স পাঠিয়েছেন শুভম দে সরকার শ্রীরামপুর থেকে। বাকিটা তাঁর জবানিতে। আজকের এপিসোডের নাম পেয়ারা বাগান। শুরু হচ্ছে ট্রুথ অর স্কেয়ার। শ্রীরামপুর ছেড়ে অন্য কোথাও যাব ভাবতেই পারি না, তাই শৈশব কৈশোরের পর চাকরিটাও এই শহরের আশেপাশেই করি। লোকে আমায় তার জন্য ঘরকুনো ভাবতেই পারে, তাতে কিছুই যায় আসে না, কারণ আমার জীবন দিব্যি চলছে। কিন্তু এই নিখুঁত জীবনযাপনের মধ্যেও একটা ধাক্কা খাওয়ার গল্প রয়েছে। সেটা একটা দগদগে ঘায়ের মতোই আমার জীবনে রয়ে গিয়েছে, থাকবেও। আগেই বললাম, শ্রীরামপুরে থাকার সুবাদে আমার বন্ধুর সংখ্যা প্রচুর। ভীষণ প্রিয় কয়েকজনের মধ্যে অন্যতম ছিল রাজা। ছোট থেকেই সে ডাকাবুকো। পড়াশোনায় খুব ভালো না হলেও খেলাধুলো, হাতের কাজে তুখোড়। রাজা কলেজ শেষ করেই আর মাস্টার্স করার দিকে যায়নি। চন্দননগরে কোনো এক বিশাল বড়লোকের সাথে ব্যবসা শুরু করে। কিছুদিন একসাথে, তারপর একা একা। কানাঘুষো শুনতাম রাজার ব্যবসাগুলোর রাস্তা খুব একটা সিধে নয়। কিছুদিন পর সেই কথাবার্তাগুলো আরো জোরালো হয়। মাঝে অবশ্য ভেবেছিলাম যে রাজার সাথে কথা বলবো। ছোটবেলার বন্ধু বলে কথা, এই সময় পাশে না দাঁড়ালে আর কবে দাঁড়াবো? কিন্তু তারপরেই মনে হতো, যদি সে মুখের ওপর কিছু বলে দেয়। সে যা করছে নিজের ইচ্ছে, নিজের খেয়ালে করছে। তাছাড়া দেখাও যে সবসময় হয় তা তো নয়। এরই মধ্যে একদিন বাড়ির কাছাকাছি রাজার সাথে দেখা হয়ে গেল। আমি কিছু বলার আগেই সে বলল, এই আজকাল তো কাজের চাপে আর দেখাই হয় না, একদিন সন্ধ্যে থেকে বসি, চল হোল নাইট আড্ডা দেব। আমি বললাম ঠিক আছে। সেদিনই ঠিক করেছিলাম রাজার জীবন নিয়ে কথা বলবো, কিন্তু শেষ সুযোগটা আর পাইনি। তার 3 দিন পরেই রাজা গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করে। গায়ে আগুন দেওয়ার পর সেই জ্বালা বোধহয় রাজা সহ্য করতে পারেনি। চিৎকার করে বলছিল, জ্বালা করছে, জ্বালা করছে। বাড়িতে তখন ওর বৃদ্ধা ঠাকুমা ছাড়া কেউ ছিলেন না। তিনি লোকজন জড়ো করেন। সাহায্য এসে পৌঁছয় ঠিকই, কিন্তু রাজা বিশ্রীভাবে পুড়ে গিয়েছিল। হাসপাতালে 2 দিন আইসিইউতে থাকার পর রাজা চলে যায়। আমাদের বন্ধু মহলে এর বিশাল প্রভাব পড়েছিল। ছেলেটা হয়তো কাজের ক্ষেত্রে অসৎ উপায় অবলম্বন করে, কিন্তু সত্যিই বন্ধু অন্ত প্রাণ ছিল। অমন দিলদরিয়া মানুষ বড় একটা দেখা যায় না। এর কিছুদিন পর আমরা নিজেরাই ঠিক করলাম একটা গেট টুগেদার করব। তাতে হয়তো আমাদের মনের বোঝাটা একটু কমবে। আমাদেরই এক বন্ধুদের বাগান পুকুরে পার্টি শুরু হলো। খানাপিনার অঢেল বন্দোবস্ত থাকলেও সেদিন সবার মনটা একটু ভারাক্রান্ত। রাজেশ বলল, রাজা যদি আমাদের সঙ্গে কোনো কিছু শেয়ার করতো তাহলে অন্তত আমরা একটা রাস্তা দেখাতে পারতাম ওকে। সৌমেন বলল, রাজার যদি টাকা পয়সা দরকার হতো তাহলে আমাদের একবার বলতেই পারতো, আমরা সবাই মিলেই না হয় ওকে সাহায্য করতাম, পরে সেই টাকা ফেরত দিয়ে দিত। আমি তার জবাবে আর কিছু বললাম না। চুপচাপ খাওয়া দাওয়া করছিলাম, ওদের কথা শুনছিলাম। বাগানের মধ্যে বেশ বড় একটা পুকুর, আর তার আরেক প্রান্তে রয়েছে একটা বাথরুম। আমার একটু বাথরুম যাওয়ার প্রয়োজন ছিল। উঠে সাবধানে পা ফেলে সেদিকে এগোলাম। হাত ধুচ্ছি এমন সময় বুঝলাম আশেপাশে কোথাও একটা কিছু রয়েছে। বন্ধুরা যে হট্টগোল করছে একটু দূরেই, তাদের আওয়াজও এখানে প্রায় আসছে না। ঝিঁঝি পোকার ডাকটাও এখানে প্রায় নেই। ব্যাপারটা কি?
একটা চাপা আর্তনাদের শব্দে আমি মুখ ঘোরালাম, আর আমার গায়ের রক্ত হিম হয়ে গেল। আমি দেখলাম ওই ঘুটঘুটে অন্ধকারের মধ্যে দিয়ে বাগানের এক প্রান্ত থেকে একটা দেহ আমার দিকে তীর বেগে ছুটে আসছে। দেহটার মুখ দেখে কিছুই বোঝার উপায় নেই, কারণ তার গোটা গা দাউ দাউ করে জ্বলছে, আগুনে জ্বলছে, আর তার মুখে খালি একটাই কথা, আমায় আমায় বাঁচা, আমায় বাঁচা, আমায় বাঁচিয়ে রে, না হলে আমায় মেরে ফেলবে, ওরা মেরে ফেলবে। গলাটা যে রাজার তা বুঝতে অসুবিধে হয়নি। আমি প্রাণপণে ওকে বলতে চাইলাম, পুকুরের মধ্যে যা, জলে ডুব দে, জলে ডুব দিলে বেঁচে যাবি, শিগগির যা, এক্ষুনি যা। আমি সর্বশক্তি দিয়ে ওকে পুকুরের জলের দিকে ঠেলে দিতে গেলাম, কিন্তু পারলাম না। আবার গায়ের জোরে সেটা করতে গেলাম, আবার ব্যর্থ হলাম। রাজার সেই একটাই কথা প্রতিধ্বনিত হয়ে চলল আকাশে বাতাসে, আমায় বাঁচা, আমায় বাঁচা, আমায় বাঁচা। তারপর আমার আর কিচ্ছু মনে নেই। চোখ খোলার পর দেখলাম অনেকগুলো মুখ আমার মুখের উপরে ঝুঁকে পড়েছে। কি হয়েছে জিজ্ঞেস করাতে শুনলাম আমি বাথরুমে যাওয়ার পর এরা নিজেদের মধ্যে কথাবার্তা বলছিল। এমন সময় হঠাৎ আমার গলার একটা আওয়াজ পায়, একটা চিৎকার, এবং সেটা শুনতে পেয়েই ছুটে যায় সেদিকে। গিয়ে দেখে আমি পাগলের মতো পুকুরের দিকে দৌড়চ্ছি আর কিছু একটা ঠেলে ফেলার চেষ্টা করছি। এরা সবাই গিয়ে আমায় বাঁচায়। রাজেশ বলল, তুই যেমন আচরণ করছিলি, তোকে জোর করে না ধরলে তুই শটান পুকুরে নেমে যেতি, আর তারপর কেলেঙ্কারি হতো। আমি খালি আমতা আমতা করে বললাম, কিন্তু ওখানে যে দেখলাম আমি জানি রে, তোর ওপর এই ঘটনাটার একটা বাজে প্রভাব পড়েছে। বিশ্বাস কর, রাজার এই আচমকা মৃত্যুতে আমাদের অবস্থা প্রায় এক। তুই বরং বাড়ি যা, রেস্ট নে। এই অবস্থায় কি আর পার্টি হয়? আমার নিজের ওপর খুব রাগ হলো। এইরকম একটা কাণ্ড আমার চোখের সামনে ঘটেছিল, আমি হলপ করে বলতে পারি, আর সেটা ভুল নয়। পুরোটাই কি আমি কল্পনা করেছি? আমার নিজের ওপর নিজের নিয়ন্ত্রণ কি এতটাই দুর্বল? আমি ওদের সব খুলে বোঝাতে যাব, হঠাৎ একটা অনুভূতি আমায় থামিয়ে দিল। এইটায় কল্পনার কোনো মিশেল নেই। এই জ্বালাটা আমি স্পষ্ট বুঝতে পারছি। বুবান বলে এক বন্ধু বলল, কিরে কোথাও লেগেছে নাকি? আমি কিচ্ছু জবাব দিলাম না। আমার ডান হাতটা হঠাৎ চিড়বিড় করে উঠেছে। হাত মাটির ওপর ছিল। আমি তুলে দেখলাম, আর আমার মাথাটা খুব জোরে ঘুরে গেল। আমি হাতটা চোখের সামনে এনে দেখলাম ডান হাতের বুড়ো আঙুল আর তার পাশের দুই আঙুলের মাথায় আর হাতের তালুর কিছুটা অংশে একটা ব্রাউন রঙের দাগ পড়েছে। রান্না করার সময় বহুবার ছ্যাঁকা খাওয়ায় বুঝতে অসুবিধে হলো না এই দাগগুলো কিভাবে এসেছে। এটা পোড়ার দাগ, আগুনে ছ্যাঁকা খাবার দাগ। ধুলোয় ঘষা খেয়ে জায়গাটা আরো চিড়বিড় করছে। সাংঘাতিক ভয় পেয়েছিলাম, তার সঙ্গে একটু অনুশোচনাও হয়েছিল। একটু চেষ্টা করলে কি আমি রাজাকে বাঁচাতে পারতাম না? হয়তো সেই জন্যই আমার হাতেই পোড়ার দাগটা সে দিয়ে গেল শাস্তি হিসেবে। ভয় জিনিসটা ভয়ঙ্কর, কারণ তার মধ্যেই থাকে হাজারটা অন্যান্য জিনিস, নানান জিনিস। সেগুলো ঠিক নিখাদ ভয় নয়, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো তারা যে আসলে কি সেটাও পরিষ্কার বোঝা যায় না। তাই জন্য প্রশ্নগুলো থেকেই যায়। উত্তর পাওয়া যাবে না জেনেও আমাদের জিজ্ঞেস করে, ব্যাপারটা কি ছিল? ট্রুথ অর স্কেয়ার? ফিরব পরের পর্ব নিয়ে।